আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ ভোর হওয়ার আগেই উঠে পড়ে? তাদের যেন ক্লান্তি বলে কিছু নেই। আবার কিছু মানুষ একই কাজ শুরু করতেই অনীহা অনুভব করেন। একজন নতুন পরিকল্পনা করতে ভালোবাসেন, অন্যজন ভাবতেই থাকেন কিন্তু শুরু করতে পারেন না। এটা কি শুধু অভ্যাস, নাকি আমাদের ভেতরে এমন কিছু প্রবণতা কাজ করে যাকে প্রাচীন যোগীরা বহু আগে থেকে লক্ষ্য করেছিলেন? গত পর্বে আমরা চন্দ্রনারী বা ইরার প্রতীকী অর্থ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা তার বিপরীত মেরুর দিকে তাকাবো, পিঙ্গলা। কিন্তু মনে রাখবেন, আজ আমরা কোনো জাগরণ শেখাবো না। আজ আমরা শুধু বুঝতে চেষ্টা করব কেন ঋষিরা একে সূর্য নারী নামে অভিহিত করেছিলেন। গত পর্বে আমরা শিখেছিলাম ইরাকে কেন চন্দ্রের প্রতীক ধরা হয়। চাঁদ এখানে আকাশের বস্তু নয়, বরং একটা মানসিক ও আধ্যাত্মিক প্রতীক। নীরবতা, প্রশান্তি ও গ্রহণশীলতার ধারণার সঙ্গে ইরাকে যুক্ত করা হয়েছে। আজ আমরা দেখব, যদি চাঁদ প্রশান্তির প্রতীক হয়, তবে সূর্য কিসের প্রতীক? প্রতিদিন সূর্য ওঠে, তার সঙ্গে জেগে ওঠে প্রকৃতির অসংখ্য প্রাণ। ফুল ফুটতে শুরু করে, পাখিরা গান গায়, মানুষ কাজে বের হয়। প্রকৃতির এই ছন্দ বহু হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। যোগীরা সূর্যকে শুধু আলো নয়, জাগরণ, কর্ম, উষ্ণতা, স্পষ্টতা ও গতির প্রতীক হিসেবে দেখেছেন। এই কারণেই পিঙ্গলাকে সূর্য নারী নামে বর্ণনা করা হয়েছে। একটা ছোট গল্প বলি। ধরুন, একটা গ্রামে দুই কৃষক বাস করতেন। প্রথম কৃষক প্রতিদিন সূর্য ওঠার আগেই মাঠে চলে যেতেন। দ্বিতীয় কৃষক বলতেন, আর একটু পরে যাব। বছর শেষে দেখা গেল প্রথম কৃষকের জমিতে ফলন বেশি। কেন? শুধু পরিশ্রমের জন্য, নাকি সে প্রকৃতির ছন্দের সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়েছিল বলে? যোগশাস্ত্র আমাদের শেখায় প্রকৃতির ছন্দকে সম্মান করতে। শাস্ত্রে পিঙ্গলার সঙ্গে যে গুণগুলো সম্পর্ক করা হয়েছে সেগুলি হলো কর্মপ্রবণতা, সাহস, উদ্যম, স্পষ্ট সিদ্ধান্ত, উষ্ণতা, বহির্মুখী প্রকাশ। খেয়াল করুন, এগুলো কোনো ভালো বা খারাপ গুণ নয়। ঠিক যেমন দিন খারাপ নয়, রাতও খারাপ নয়, দুটোই প্রয়োজন। তেমনি ইরা ও পিঙ্গলা, এরা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয়, তারা পরস্পরের পরিপূরক। আমরা যখন আরো ভেতরে অর্থাৎ গভীরে শিখতে শুরু করব, তখন এই কথাটা, আজকের এই শিক্ষাটি মনে রাখবেন যে ইরা পিঙ্গলা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয়, একে অপরের পরিপূরক। যেমন সূর্য ছাড়া আমরা অচল, চন্দ্র ছাড়াও আমরা অচল, ঠিক সেরকম। অনেকে বলেন পিঙ্গলা মানে ডান নাসিকা, আবার কেউ বলেন ডান নাসিকা দিয়ে শ্বাস নিলেই সূর্য নাড়ী সক্রিয় হয়ে যাবে। এখানে আমাদের সতর্ক থাকতে হবে। প্রাচীন গ্রন্থে নানা রকমের ব্যাখ্যা রয়েছে, কিন্তু কোনো একটি বাক্য ধরে পুরো দর্শনকে বোঝা যায় না। এই কোর্সে আমরা ধীরে ধীরে সব দিকগুলোই দেখব, কিন্তু আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেব না। আগামীকাল ভোরে সূর্য ওঠার আগে বা সূর্যোদয়ের মুহূর্তে মাত্র 5 মিনিট বাইরে দাঁড়ান, কিছু করবেন না, শুধু লক্ষ্য করুন প্রকৃতি কিভাবে ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠছে। পাখির শব্দ, আলোর পরিবর্তন, বাতাসের স্পর্শ। তারপর নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার দিনের শুরু প্রকৃতির ছন্দের সঙ্গে করি? আজকের অনুশীলন কোনো প্রাণায়াম নয়, প্রকৃতিকে পর্যবেক্ষণ করা। একটি পাখি কি এক ডানা দিয়ে কখনো উঠতে পারে? না। একটি নৌকা কি একটি মাত্র দাঁড় দিয়ে সোজা চলতে পারে? সেটাও না। ঠিক তেমনি শুধু নীরবতা থাকলে জীবন থেমে যায় না, আবার শুধু কর্ম থাকলে মানুষ ক্লান্ত হয়ে পড়বে, এটাও ঠিক নয়। এই কারণেই যোগশাস্ত্র দুই বিপরীত প্রবণতার মধ্যে ভারসাম্য খুঁজে পেয়েছিলেন। আজ আমরা জানলাম কেন পিঙ্গলাকে সূর্যের প্রতীক বলা হয়েছে। সূর্য এখানে শক্তি, কর্ম ও জাগরণের প্রতীক। ইরা ও পিঙ্গলা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গেল, যদি এই দুই প্রবণতার মধ্যে সত্যিকারের ভারসাম্য তৈরি করতে হয়,
তবে কি ঘটে? যোগীরা কেন তখন একটা তৃতীয় নারীর কথা বলতেন, যার নাম আমরা শুনেছি সুষুম্না? কেন তাকে এত রহস্যময় বলা হয়েছে? কেন বহু সাধক মনে করেন যোগের গভীরতম অভিজ্ঞতার সঙ্গে সুষুম্না নারীর একটা সম্পর্ক রয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আগামী পর্বে। আগামী পর্বে আমরা আলোচনা করব সুষুম্নার রহস্য, যোগীরা কেন একে মধ্যমার্গের নারী বলেছিলেন। শ্বাস থেকে চেতনার যাত্রার আজকে 20তম পর্ব। কেমন লাগলো লিখে জানাবেন। শ্বাস থেকে চেতনার যাত্রায় আমরা আগামী 90 পর্বের মধ্যে যে প্রাণায়াম শিখব, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রাণায়াম শিখতে গেলে প্রাণায়ামের সূক্ষ্মভাবে যে ধীরে ধীরে ব্যাপারটাকে বোঝা, সেটা আমি আমার শিক্ষা, আমার জ্ঞান অনুযায়ী আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কার কিরকম লাগছে জানাতে ভুলবেন না। যদি আমার কোনো জায়গায় ভুল হয়, আবার বারবার প্রতিবারের মতো বলছি যে আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখে, আমি নিজেকে সংশোধন করার অবশ্যই চেষ্টা করব। ভালো লেগে থাকলে, যারা নতুন দেখলেন, চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রাণায়ামের সঠিক পদ্ধতি জেনে প্রাণায়াম করে তার সুফল শরীরে গ্রহণ করতে পারে। নমস্কার। আগামী রবিবার আবার দেখা হচ্ছে। প্রতি রবিবার সকাল 6টায় শ্বাস থেকে চেতনার যাত্রার জন্য নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকবো।